কিন্তু এই হাসির আলোয় লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিদ্রোহের বার। ঘটনাস্থল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবন। সময় বৃহস্পতিবার সন্ধ্যা। যখন জামায়াতে ইসলামীর সাথে এনসিপির 30 থেকে 50 আসনের মহাজোট প্রায় চূড়ান্ত, ঠিক তখনই দলের এই 6 জন প্রভাবশালী নারী নেত্রী দিলেন সোজা জানিয়ে দিলেন জামায়াতের সাথে জোট হলে তারা একযোগে পদত্যাগ করবেন দল থেকে। তারা এই 6 নেত্রী কেনই বা তারা জামায়াতের নাম শুনলেই আটকে উঠছেন? এটা কি শুধুই আদর্শিক লড়াই, নাকি এর পেছনে আছে নমিনেশন হারানোর ভয় এবং বামপন্থী রাজনীতির পুরো এজেন্ডা? আজ আমরা উন্মোচন করব এনসিপির অন্তর্মহলের এই লেডিস রিভোল্টের আদ্যবান্ত। নাহিদের বাসায় যারা বিদ্রোহে নেতৃত্ব দিচ্ছেন তাদের ব্যাকগ্রাউন্ড চেক করলেই অনেক কিছুই পরিষ্কার হবে। এই বিদ্রোহের মূল কারিগর সামান্তা শারমিন। তিনি একসময় বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনের নেত্রী ছিলেন। বাম রাজনীতিতে জামায়াতকে তাত্ত্বিক শত্রু মনে করা হয়, তাই সামান্তার পক্ষে জামায়াতের সাথে জোট হজম করা কঠিন। তিনি ঢাকা 13 আসনে নমিনেশনও চেয়েছিলেন, কিন্তু নির্বাচনী মাঠ থেকে অনেক দূরে ছিটকে গেছেন, নমিনেশন পান। এরপর আছেন তাসনুভা জাবেদ। তিনিও বাম ঘরানার রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তার ভয় আদর্শের চেয়েও বেশি আসন নিয়ে। তিনি ঢাকা 17 আসন থেকে লড়তে চান, এখানে মনোনয়ন পেয়েছেন। কিন্তু জামায়াতের সাথে জোট হলে এই ভিআইপি আসনটি জামায়াত ছেড়ে দিবে কিনা তা নিয়ে তিনি শঙ্কিত। কারণ এখানে প্রার্থী হয়েছেন ডাক্তার এস.এম. খালেদুজ্জামান। তিনি জামায়াতের একজন হেভিওয়েট প্রার্থী। একই ভয় কাজ করছে নাহিদা সারোয়ার নিভার মনেও, যিনি ঢাকা 12 আসনের দাবিদার। আর নুসরাত তাবাসসুম, তার নাম শুনলেই অনেকের মনে পড়ে যায় লালন মেলার সেই বিতর্কিত ঘটনা। মিডিয়ায় রিপোর্ট হয়েছিল লালন মেলার টাকা আত্মসাতের অভিযোগ। সেই নুসরাত তাবাসসুম এবার এনসিপির প্রাথমিক মনোনয়নই পান, তাই ক্ষোভে ফুঁসছেন তিনি। সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টার হলেন তাসনিম জারা। ডাক্তার তাসনিম জারা জুলাই বিপ্লবের উত্তাল দিনে মাঠে ছিলেন না, অথচ বিপ্লব সফল হওয়ার পর তিনি উড়ে এসে জুড়ে বসেছেন দ্বিতীয় তারক হিসেবে। যদিও জোটে তার আসনটি প্রায় নিশ্চিত, তবুও তিনি এই বিদ্রোহী গ্রুপে যোগ দিয়েছেন হয়তো নিজের সুশীল ইমেজ বাঁচান। বৈঠকের ভিতরের খবর হল এই নেত্রীরা নাহিদ ইসলামকে চাপ দিচ্ছেন বিএনপির সাথে জোট করার জন্য অথবা একা নির্বাচন করার জন্য। কিন্তু নাহিদ ইসলাম তাদের বুঝিয়েছেন যে বিএনপি এনসিপিকে দল হিসেবে কোনো পাত্তাই দিচ্ছে না। বিএনপি কেবল কয়েকজনকে ব্যক্তিগতভাবে ছাড় দিতে চায়, যা এনসিপির রাজনৈতিক অস্তিত্বের জন্য অপমানজনক। অন্যদিকে জামায়াত এনসিপিকে সম্মানজনক 30 থেকে 35টি আসন এবং পার্টনারশিপ অফার করছে, অংশীদারিত্ব অফার করছে। দলের সংখ্যাগরিষ্ঠ নেতারা যেমন সার্জিস, হাসনাত আক্তার জামায়াতের পক্ষেই মত দিয়েছেন, কিন্তু এই 6 নেত্রী তা মানতে নারাজ। তারা হুমকি দিয়েছেন জামায়াতের সাথে সাইন করলেই তারা রেজিগনেশন লেটার জমা দিবেন। বিশ্লেষকরা বলছেন এটি আসলে এনসিপির ভেতরের বাম বনাম ডান লড়াইয়ের চূড়ান্ত রূপ। বামপন্থী এই নারীরা মনে করছেন জামায়াতের সাথে গেলে তারা তাদের এনজিও বা পশ্চিমা বন্ধুদের কাছে মুখ দেখাতে পারবেন। এনসিপির এই গৃহধারে ঘি ঢেলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। আন্দোলনের সভাপতি রিফাত রশিদ ফেসবুকে স্পষ্ট লিখেছেন 30 আসনে জামায়াতের সাথে জোট এনসিপির জন্য আত্মঘাতী হবে। আরেক সমন্বয়ক ডাকসুর পরাজিত বিপি প্রার্থী আব্দুল কাদের আরও কঠোর ভাষায় বলেছেন এনসিপি অবশেষে জামায়াতের সঙ্গে জোট বাঁধছে। এর মাধ্যমে তারুণ্যের রাজনীতির নাকি কমর রচিত হতে যাচ্ছে। অর্থাৎ দলের ভেতরে 6 নেত্রীর বিদ্রোহ আর বাইরে ছাত্র নেতাদের সমালোচনা। নাহিদ ইসলাম এখন উভয় সংকটে। তিনি যদি নেত্রীদের কথা শোনেন তবে জামায়াতের অফার হারাবেন এবং নির্বাচনে ভরাডুবি হবে। আর যদি জামায়াতের সাথে যান তবে দলে ভাঙ্গন সৃষ্টি হবে, দল ভেঙে টুকরো টুকরো হবে। পরিস্থিতি এখন বাঘ আর মহিষের লড়াইয়ের মতো। নাহিদ ইসলাম কি এই 6 নেত্রীর ইমোশনাল ব্ল্যাকমেইল বা হুমকির কাছে নত স্বীকার করবেন, নাকি দলের বৃহত্তর স্বার্থে জামায়াতের হাত শক্ত করে ধরবেন? এনসিপির একটি সূত্র বলছে শেষ পর্যন্ত হয়তো সংখ্যাগরিষ্ঠের মতই টিকে যাবে, কারণ রাজনীতিতে আবেগ দিয়ে নির্বাচনে জেতা যায় না, লাগে ভোট ব্যাংক। আর সেই ভোট ব্যাংক এই মুহূর্তে জামায়াতের আছে, এই 6 নেত্রীর হাতে নেই। তাদের 6টা ভোট আছে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। হয়তো আগামী 24 ঘন্টার মধ্যেই আমরা দেখব এনসিপি থেকে একটি অংশ ঝরে পড়েছে, ঝরে পড়া শুরু হয়ে গেছে, অথবা তারা বাস্তবতা মেনে চুপ হয়ে গেছে। এনসিপির এই নাটকীয় মোড় কি তাদের ধ্বংস ডেকে আনবে, নাকি নতুন শক্তির জন্ম নেবে, তা এখন বড় প্রশ্ন। তবে ওই 6 নেত্রী সহ এনসিপির মাথায় রাখা উচিত তারা যে বিএনপিতে যেতে চায়, সেই বিএনপি দীর্ঘ প্রায় 2 যুগ বা 24 বছর ধরে মুফতি আমিনুল ইসলামী ঐক্যজোট এবং
জামায়াতে ইসলামীর মতো কট্টরপন্থী টান দলগুলোর সাথে জোট করে রাষ্ট্র চালিয়েছে, আন্দোলন করেছে। এখনও তারা জমিয়তকে সাথে নিয়েই কাজ করছে, তাদেরকে 4টি আসনে মনোনয়নে দিয়েছে। তাতে তো বিএনপির মধ্যপন্থী বা সেকুলার ইমেজে কোনো দাগ লাগেনি। তারেক রহমান গতকালও বলেছেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে দেশ পরিচালিত করতে চান। বিএনপি আজও নিজেদের মডারেট দল হিসেবে পরিচয় দেয় এবং সুশীল সমাজ সেটা মেনেও নেয়। এমনকি ভারত প্রথমআলো উদীচীও সেটা মেনে নিয়েছে। অথচ নতুন দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি যখন অস্তিত্ব রক্ষার খাতিরে জামায়াতের সাথে কেবল একটি নির্বাচনী সমঝোতা সেই অর্থে জোটও নয় এমন আলাপ করছে, তখনই এক শ্রেণীর বুদ্ধিজীবী এবং দলের ভেতরের বামপন্থীরা গেল প্রভাব তুলেছেন। এনসিপি নাকি মৌলবাদী হয়ে যাচ্ছে। এটা আসলে স্পষ্ট হিপোক্রেসি বা ভণ্ডামি। বিএনপির জন্য যা কৌশল, এনসিপির জন্য তা অপরাধ কিভাবে হয়? এনসিপি উচিত এই পুরনো ট্যাগিং এর খেলা উপেক্ষা করে সংসদে একটি শক্তিশালী ভোকাল টিম পাঠানোর দিকে মনোযোগ নেওয়া। আসলে এই ব্যক্তিরা মৌলবাদী হওয়ার জুজুর ভয়ের আড়ালে যে সত্যটা লুকাতে চায় তা হল এরা মূলত বিএনপির সাথে জোটে যেতে বেশি আগ্রহী, জামাতের সাথে নয়। আর এটি হল আসিফ মাহমুদ আর মাহফুজ আলমদের এজেন্ডা। এখন এনসিপির সেই অংশটি যারা বিএনপির দিকে তাকিয়ে আছে তাদের বাস্তবতাটা বোঝা দরকার। বিএনপি চাইলেও এনসিপিকে খুব বেশি কিছু দিতে পারবে না। কেন? কারণ বিএনপি বিশাল বড় একটা দল, দীর্ঘ 17 বছর ক্ষমতার বাইরে থাকায় তাদের নিজেদের ঘরেই এখন প্রার্থীর ছড়াছড়ি। এক একটি আসনে বিএনপির 4 থেকে 5 জন করে হেভিওয়েট প্রার্থী। এই অবস্থায় বিএনপি যদি এনসিপিকে নমিনেশন দেয়ও, তবে বিএনপির স্থানীয় নেতারা সেটা মেনে নেবেন না। তারা বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যাবে। আর বিএনপির বিদ্রোহী প্রার্থী মাঠে থাকলে এনসিপির তরুণ প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল। বিএনপি বড়জোর 8 থেকে 10টি সিট দয়া করে ছাড়তে পারে, কিন্তু জিতিয়ে আনার গ্যারান্টি তারা দিতে পারবে। তাই বিএনপির সাথে লেনদেন করে এনসিপির রাজনৈতিক লাভ বা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট খুবই কম। অন্যদিকে জামাতের অপশনটি দেখুন। জামাতের ভোট ব্যাংক একেবারে সলিড, তাদের কর্মীরা ডিসিপ্লিন। জামাত যদি এনসিপিকে কোনো আসন ছেড়ে দেয়, তবে সেখানে জামাতের কোনো বিদ্রোহী প্রার্থী দাঁড়াবে না, এটা গ্যারান্টি। সেখানে জামাতের একজনও বিএনপির পক্ষে যাবে না। এনসিপির পক্ষে বিপক্ষে উভয় দিকে জামাত আছে, কিন্তু এনসিপি যদি স্ব অবস্থান থেকে একটু কম্প্রোমাইজ বা ছাড় দেয়, তবে তারা জামাতের কাছ থেকে 30 থেকে 50টি আসনে অনায়াসেই সিকুল করতে পারবে। নতুন দল হিসেবে এনসিপির এখন দরকার পার্লামেন্টে ঢোকা, সংসদে ঢোকা। আর জামাতের দরকার এনসিপির মতো তরুণ ও মডার্ন ফেসদের সামনে রেখে নিজেদের ব্র্যান্ডিং ঠিক করা। এটি একটি পিওর স্ট্র্যাটেজিক বা কৌশলগত সমঝোতা, উইন সিচুয়েশন। এখানে মৌলবাদী হওয়ার কোনো বিষয় নেই, যেমনটা বিএনপি জোট করার সময় মৌলবাদী হয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল এনসিপিকে এখনই সরকার গঠন করতে হবে তা নয়, তাদের দরকার সংসদে একটি শক্তিশালী ভয়েস। ইতিহাসের দিকে তাকান। একসময় বিএনপির সংসদের সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও তারা সংখ্যালঘু হলেও ব্যারিস্টার মওদুদ আহমেদ বা সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো আইন বিশেষজ্ঞ এবং তুহর বক্তারা যখন ফ্লোর নিতেন, তখন পুরো সংসদ কাঁপত। তাদের যুক্তি আর তথ্যের কাছে সরকারি দল কোন ঠাসা হয়ে সংখ্যায় কম হলেও তারা ছিলেন ফ্যাক্টর। এনসিপি লক্ষ্য হওয়া উচিত ঠিক এটাই, 10 দশকের একটি ভোকাল টিম বা তুখোর বক্তার দল সংসদে পাঠানো, যারা আইন বোঝেন, যারা সংবিধান বোঝেন এবং যারা তরুণদের কথা স্পষ্টভাবে বলতে পারে। নাহিদ ইসলাম, আখতার হোসেন, সার্জিস আলম বা আসনাত আব্দুল্লাহ, এই 10 থেকে 12 জন যদি সংসদে ঢুকতে পারেন, তবে তারা বিরোধী দল বা ট্রেজারি বেস যেখানেই বসুক না কেন, তারা হবেন গেম চেঞ্জার। আর এই 10 থেকে 15টি সিট নিশ্চিত করার ক্ষমতা এই মুহূর্তে জামাত ছাড়া আর কারো নেই, বিএনপির এটা নেই। সুতরাং এনসিপির নীতিনির্ধারণী ফোরামের এখনই উচিত বামপন্থীদের ওই রাজনৈতিক সতীত্ব রক্ষার বলি ছেড়ে ফেলে বাস্তববাদী সিদ্ধান্ত নেওয়া। যারা বলছেন জামাতের সাথে গেলে এনসিপি সেকুলার ইমেজ নষ্ট হবে, তারা আসলে এনসিপিকে সংসদের বাইরে রেখে মৃত্যুর মুখে ঠেলে দিতে চাইছেন। এনসিপির স্বতন্ত্র ধারা বজায় রেখেও নির্বাচনী সমঝোতা করা সম্ভব, যেমনটা বিএনপি করেছে গেল 24 বছর ধরে। আজকের এই ক্রান্তি লগ্নে এনসিপি কি সেই 10 জন বাদকে সংসদে পাঠাতে পারবে, নাকি লোকে কি বলবে এই ভয়ে পিছিয়ে যাবে? সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। তবে মনে রাখবেন, রাজনীতিতে দিন শেষে ফলাফলটাই আসল, ট্যাগিং নয়। দর্শক, আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।